বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আছি আমি মিমি, জুলা জুবাইর আছি এবং আজ সকাল থেকেই তো গুরুগম্ভীর একটা পরিস্থিতি, খুব স্বাভাবিকভাবে মন খারাপ করার মতো অনেকগুলো কারণ বা গল্প ঘটনা আমাদের সামনে এসেছে। গল্প বলার সুযোগ নেই, আসলে ঘটনা বাস্তবতা আমাদের সামনে এসেছে। এই বিষয়টা থেকে একটু দৃষ্টি সরাতে চাই। দুজন চমৎকার মানুষ আছেন যারা শিল্প নিয়ে বাঁচেন। তারা আপনার আমার মতো বৈষয়িক না, মানে যাদের কথা বলছিলাম তাদের মতো বৈষয়িক না। তারা তাদের মতো করে বাঁচেন, তাদের মতো করে তাদের অস্তিত্ব খুঁজে বার করবার চেষ্টা করেন। সর্বোপরি নিজেদের মাঝে যে চমৎকার সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে শিল্পকে এমনভাবে জায়গা করে দিয়েছেন যে তাদের জীবনের সাথে শিল্প এবং শিল্পের চর্চা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলছিলাম আজকের আমাদের অতিথিদের কথা, ডান থেকে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী মণি এবং একই সাথে আছেন চিত্রশিল্পী জোসেফ। দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা বেশ ভালো। আপনাদেরকে? হ্যাঁ, বেশ ভালো আছি। সকাল থেকে যে নিউজ দেখছি এরপরে ভালো থাকার তো খারাপ থাকার একটা অন্যতম কারণ, কিন্তু এমন অতিথি পেলে এবার ভালো থাকবো আর কি। হ্যাঁ, এবার আমরা বেশ ভালো আছি, সে কারণেই বলা। আপুর কাছে জিজ্ঞেস করতে চাই, সকালবেলাটা আপনি যেহেতু নৃত্যশিল্পী, আপনি নাচের সাথে আছেন, সকালবেলাটা কিভাবে শুরু করেন? কোনো চর্চা থাকে বা? হ্যাঁ, সকালে উঠে প্রথমে পানি খেয়ে নেই এক গ্লাস, এরপর একটু চেষ্টা করি যোগা করার। বাহ। সবসময় রেগুলার হয়ে ওঠে না, হয়তো কিছুদিন এদিক ওদিকে মুভমেন্টের কারণে। মাত্রই আমরা ইন্ডিয়া থেকে এলাম, তো ঢাকায় তো বাসা ছিল না, বাসা নিতে হলো, আবার জবে জয়েন করতে হলো, তো সবকিছু মিলে একটু মানে নতুন করে জীবনটার পরিকল্পনা গোছাচ্ছি আর কি। বাহ। একটু জোসেফের কাছ থেকে জানতে চাই, স্বাভাবিকভাবে দিনের শুরুটা কিভাবে হতো আর এখন কিভাবে হয়? মানে আগের স্বাভাবিকতা কি ছিল আর এখনকার স্বাভাবিকতা কি? আমার অনেকটা একই রকম। মানে আমার সকালটা একটু লেট করে ওঠা হয়, কারণ আমি রাতের বেলা একটু কাজ করি। তো যখনই রাতে কাজ করা হয় তখন সকালে উঠতে একটু লেট হয়, এই আর কি। তারপর আবারও হচ্ছে সকালে উঠে আমার কাজে বসা স্টুডিওতে। এখন কিছুদিন কাজ বন্ধ আছে। এখন কিছুদিন কাজ বন্ধ, কারণ আমরা একটা ট্রানজিশন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, স্টুডিও নতুন করে সেটআপ করব, নতুন করে সেটআপ করতে হবে। একটা নতুন এক্সিবিশনের কাজ অলরেডি রেডি। আচ্ছা, বাহ। এটা কি যখন ভারতে ছিলেন তখনই? ওই আমি ইন্ডিয়া থেকেই তখন ওই জায়গায় আমার একটা ছোট্ট স্টুডিও সেটআপ ছিল, ওখানে বসে অনেকগুলা কাজ আইডিয়া নিয়ে। কতগুলো ছবি প্রস্তুত আছে এই মুহূর্তে? এই মুহূর্তে 30টার মতো আছে। 30টা। যখন শিফট করলেন 30টা ছবি কি করে আনা হলো? আমি এটাতে আগ্রহী আসলে, অন্য কিছুতে আগ্রহী না। এটা একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় ছিল। আমি হচ্ছে সব রোল করে নিয়ে আসছি, তো ইমিগ্রেশনে আমাকে এগুলা নিয়ে বেশ অনেক জিজ্ঞাসাবাদ। তারপরে আমি কি করি না করি, ইন্ডিয়ায় আমি কি করলাম এতদিন, মানে নানান কোশ্চেন ছিল। কতদিন ছিলেন ভারতে এবার? আমি প্রায় 1.5 বছর ছিলাম, 2 বছর। আমি মাস্টার্স করছিল একটা, মনি আমরা জানি। হ্যাঁ, তো ওই তো আসার সময় বেশ অনেকের সাথে এই কাজ নিয়ে কথা, অনেকেই হচ্ছে আমার কাজ দেখতে চায়। তারপর তাদেরকে পোর্টফোলিও দেখালাম, পিডিএফ ফাইল অলমোস্ট খুলে ফেলছিল রোলটা। মানে মোটামুটি একটু ভয় কাজ করছিল যে এত চেষ্টা, এত। হ্যাঁ, আমার তো ভয় কাজ করছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরবর্তীতে, বুঝেছেন না? হ্যাঁ। তারপরে ওনারা হচ্ছে বলছে যে না তাহলে ঠিক আছে, নেন, সমস্যা নেই। না, আমার কাগজপত্র দেখাতে হয়েছিল যে আমি পড়াশোনা করছি, আমি তার বউ। সে ভাবছিল যে না, আমি নেব না, তোমার কাগজপত্র ঠিকঠাক, তুমি স্টুডেন্ট, তুমি নিয়ে যাও, এটা তোমার কাজ বলে নিয়ে যাও। না, একটু ট্রাই করে দেখো। আমি বাইরে দাঁড়ানো ছিলাম, বললাম যে যদি তুমি ঢুকতে না পারো আমাকে পাস করে দিও, পরে আমি নিয়ে আসবো। না, মানে আর্টওয়ার্ক নিয়ে অনেক সময় অনেক জায়গায়, বিশেষ করে ইউরোপে এগুলা নিয়ে অনেক খুবই স্পর্শকাতর একটি বিষয়। স্পর্শকাতর এই জন্য বিষয় কারণ আমরা আর্ট ফোর্জারির সাথে অনেক বেশি পরিচিত, এবং এটা কিন্তু বিশাল একটা গুরুতর অপরাধ। আর হচ্ছে ম্যাক্সিমাম আমার কাজে আবার আমি সাইন দেই না সাধারণত। এটা একটা বিশাল বিপদ। যদি চেক করে দেখে যে কার কাজ নিয়ে যাচ্ছে, কি কার কাজ কে নিয়ে যাচ্ছে, এটা আদৌ বৈধতা আছে কিনা এটা নিয়ে যাওয়ার মতো নানান রকম প্রশ্ন উঠতে পারে। কিন্তু জোসেফ, কেন সিগনেচার কেন দেওয়া হয় না? এটাও কিন্তু একটা মজার প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে আমি প্রথম দিকে দিতাম, তো এখন রিসেন্টলি মানে লাস্ট কয়েক বছর ধরে সিগনেচারটা আমার কাছে একটু মানে বাড়তি একটা লেখা পেইন্টিং এর উপরে আমার কাছে একটু ডিস্টার্ব মনে হয় আর কি, পার্সোনালি। এটা চোখটা হয়তো সাইনের দিকে চলে যায়, একটা লেখার দিকে চলে যায়। হ্যাঁ, মানে ছবি দেখা বাদ দিয়ে অনেকেই আছে লেখাটা দেখে, কিংবা এর জন্য আমার ওইটা একটু ডিস্টার্ব মনে হয়।
এর জন্য এটা বাদ দেয়া। খুব সৌভাগ্যবান আপনি, ইমিগ্রেশন এবার উতরে গেছেন, জানি না আগামীতে এরকম সৌভাগ্যবান হবেন কি। আপনার কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা, মুতমাইন্না মনি নামটার আমার প্রথম শোনা, নামটার অর্থটা যদি একটু বলতেন। মুতমাইন্না আরবি শব্দ, আমার দাদি রেখেছিলেন আমার নামটা। আর এটা শব্দের অর্থটা একটু কঠিন, ওভাবে ট্রান্সলেট করা যায় না, কিছু শব্দ তো ট্রান্সলেট হয় খুব কঠিন, ভাবে বুঝে নিতে হয়। তো এই ভাব বলতে এটা শান্তি, পিস। এই মুহূর্তে আমাদের যা খুব দরকার, এই মুহূর্তে আমাদের খুব দরকার। প্রসঙ্গতে ফিরে আসতে চাই, সিরামিক্স নিয়ে আপনি ব্যাচেলর করেছেন, তারপরে মাস্টার্স করলেন, তারপরে ফাইন আর্টসের আরেকটা শাখা নৃত্যশিল্প মানে নৃত্যকলা, এর মাঝে আবার নিজেকে শিফট করে একটা মাস্টার্স করলেন। ঘটনাটা কি ঘটলো একটু বুঝি। এখন নাচ ছোটবেলা থেকেই করি। আমি যখন ক্লাস 4-এ ছিলাম আমার মাই ভর্তি করিয়েছিলেন একাডেমিতে, ও তখন থেকেই শেখা। এরপরে আর পড়াশোনার চাপে এটা ওটা ওভাবে আর কন্টিনিউ করা হয়নি। আমি যখন এখানে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম চারুকলায়, আমি আমার পড়াশোনা শুরু করলাম। এরপরেই মনে হলো যে না, আমার এটা কন্টিনিউ করা দরকার, আমার এটার প্রতি একটা প্যাশন আছে। তো আমি ছায়ানটে অ্যাডমিশন নিলাম, চান্স পেয়ে গেলাম। ছায়ানটেই এতদিন ছিলাম। ওখানে আমার গুরু ছিলেন বেলায়েত হোসেন খান, উনি আমার ভরতনাট্যমের গুরু। আর মণিপুরি নাচ শিখেছি তামান্না রহমান ম্যামের কাছে, উনি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান। তো ওনাদের অনেক আশীর্বাদ আমার আছে, ওনাদের দোয়ায় আমি আছি এতদূর। এই তো, এই নাচটা আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, নিজেই আগ্রহ নিয়ে শেখা। এরপরে মনে হলো যে আমার মাস্টার শেষ, এখানে আমি জবও পেয়েছিলাম। 2020-এ আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে ডিজাইন সেন্টারে জয়েন করি। তো তারপর মনে হলো যে নাচটা আর একটু ফার্দার নিয়ে যাওয়া দরকার, কারণ আমি যদি ওটা করতেই চাই আমার আসলে একটা অথেন্টিক ওয়েতে জানা দরকার, একাডেমিক্যালি যেটা বলে। তো এই একাডেমিক্যালি জানার জন্যই মনে হলো যে একটা মাস্টার্স করা যায়। এরপর আমি আইসিসিআর অ্যাপ্লাই করি এবং ভাগ্যক্রমে হয়ে যায় আমার। তারপর এবং হয় কোথায়, একদম সাউথে, বেঙ্গালোরে, যেখানে হচ্ছে কি মণিপুর ভরতনাট্যমের একদম কেন্দ্র, যেখানে তৈরি হয়। ভরতনাট্যম আসলে তামিলনাড়ু থেকে, যাই হোক আমি ছিলাম বেঙ্গালোরে, কর্ণাটক, কিন্তু কাছাকাছি। তো ওখানে যাওয়ার ফলে যেটা হলো, আমি ভরতনাট্যমের যে স্টাইল, বেশ অনেক স্টাইল বলতে ওদের ভাষায় বাণী বলে, বাণী। তো বাণী মানে বিভিন্ন স্টাইলের ভরতনাট্যম। হ্যাঁ, তো আমরা নর্মালি যে নাচটা দেখি, যেই ড্রেস দেখে মনে হয় হ্যাঁ এটাই ভরতনাট্যম, আমরা কিন্তু গুলিয়ে ফেলি ভরতনাট্যম, ওডিসি কিংবা কুচিপুড়ি, এগুলোর মধ্যে এই তিনটাই আলাদা আলাদা ডান্স। এবং দেখা গেল যে এই ভরতনাট্যমের মধ্যেও আলাদা স্টাইল আছে, মাইসোর স্টাইল আছে, কলাক্ষেত্র স্টাইল আছে, পান্দানাল্লু স্টাইল আছে, ভাদিভেরু স্টাইল আছে, তাঞ্জোর স্টাইল আছে। তো এগুলো স্টাইল আমরা এখন বুঝতে পারি, আমি এখন বুঝতে পারি ওখানে যাওয়ার পরে। এর আগে কিন্তু আমার সব এক মনে হতো, কোনো আইডিয়াই ছিল না। আমাদের কাছে অনেকটা এরকমই। এবং যে আপনি বলছেন আমরা শব্দগুলো শুনছিলাম, এটাকে যদি কেউ ব্যাখ্যা করতে বলে কোনোদিন জীবনে শেষ হবে না। এখন আসলে আমার ওখানে যাওয়ার পরে আমার যেটা ফিল হয়েছে যে আমি দেশে যাব এবং এই সম্পর্কে আসলে লিখবো, যাতে হচ্ছে স্টুডেন্টরা, নেক্সট জেনারেশন ওরা জানতে পারে এবং আগ্রহ পায় এটাতে। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা জিনিস যে করছি ওটা জেনে করা আর না জেনে করা। এখানে বাংলাদেশে ম্যাক্সিমাম নৃত্যশিল্পী আপনারা যাই দেখেন, সামনে যারা নাচ করছে টিভি চ্যানেলে যাই, ওনারা ম্যাক্সিমামে আসলে থিওরিটিক্যালি কেমন কিছুই জানেন না। প্র্যাকটিক্যালি জানেন অবশ্যই, নাচছেন যেহেতু, থিওরিটিক্যালি জানাটাও একটু জরুরি। একাডেমিক যেটা করছে এটা ওতপ্রোতভাবে যেটার সাথে জড়িত, এটা পুরোটা না জানলে আসলে কি হয়, জিনিসটা সঠিকভাবে করা হয় না, মিস ইউজড হয়। না জেনে না বুঝে আসলে শুধুমাত্র শরীর দিয়ে কখনো শিল্পকে অন্তত প্রতিরূপায়ণ করা যায় না। সেক্ষেত্রে ছোট্ট করে একটু জেনে নিতে চাচ্ছি, এতগুলো নাচের জনরা এবং শুধুমাত্র ভরতনাট্যমই যদি ধরি, সেখানেই অনেকগুলো বিভাজন আপনি বললেন। আপনি মণিপুরিও করেন, আপনি লোকও করেন। নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটা এবং কোন ভরতনাট্যমেরই কোন কোন স্টাইলটা এখন তো আপনি জানেন বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে কি, আমি ছিলাম বেঙ্গালুরু ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে কোর্সে ছিল বিভিন্ন স্টাইলের আলাদা আলাদা। তো সবগুলো স্টাইল থেকে আমি আমার নিজের যেটা হচ্ছে উপলব্ধি, সেটা হচ্ছে যে স্টাইলটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমি যেটা করছি সেটাই আমার স্টাইল। তো ওভাবে যদি বলি যে না আমি কলাক্ষেত্র স্টাইলেই করছি, তাহলে আসলে ওই কলাক্ষেত্র স্টাইলটাই এখানে যেটা বেশি ফেমাস।
আমি বেঙ্গলে বলবো, শুধু বাংলাদেশে বলবো না, বেঙ্গল রিজনটা মানে কলকাতা পুরোটাই। তো কালাক সেতুর স্টাইলটা খুব ফেমাস হয়েছিল কারণ রুক্মিণী দেবী আরুন্দুলে যিনি হচ্ছে এটার প্রবক্তা, উনি এদিকে ট্রাভেল করেছিলেন, যার কারণে ওই স্টাইলটা এদিকে আসলো। তো ওই স্টাইল আসার কারণে এটাই সবাই জানে যে এটাই একমাত্র ভারতনাট্যম, কিন্তু আরও তো অনেক স্টাইল আছে। তো ওভাবে যদি শুধু একটা স্টাইলেই করতে চাই তাহলে ওইটাতেই অনেক বছর একটা সাধনা লাগে, বুঝছেন? তো সাধনা ছাড়া একটা স্টাইল আসবে না, কারণ ওই একই রকম ভরতনাট্যম এত স্টাইল, খুবই নিখুঁত খুবই সূক্ষ্ম পরিবর্তন, মানে ডিফারেন্স, ওগুলো বোঝাও যায় না। তো ওটা আপনি যদি একটা স্টাইলই যদি না করেন কন্টিনিউয়াসলি, আপনি আসলে ওই স্টাইলে পারফেক্ট হইতেই পারবেন না। তো আমি বলতে পারি না যে আমি এই স্টাইলটা, আমি বলতে পারি যে আমি ভরতনাট্যম করি এবং সবগুলো স্টাইলেরই একটা মিক্সড আছে আমার মিক্সচার আছে আমার মধ্যে। মানে জোসেফের অবস্থা আমার মতো, দর্শক মনোযোগ দিয়ে শুনছে, আমিও মনোযোগ দিয়ে শুনছি, আসলে সুরে কোথাও পৌঁছবার চেষ্টা করছি, দেখি পৌঁছটা যায় কিনা। ছোট্ট একটা বিরতির উপরে যখন ফিরছি তখন ফিরছি। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশ দেখছেন, জুলহা জুবাইর সাথে আছি মিমি, এবং সেই সাথে আমাদের সকালের বাংলাদেশের অতিথি হয়ে আছেন আজ দুজন চমৎকার মানুষ, নৃত্যশিল্পী মোতপাইন্না মনি এবং চিত্রশিল্পী হাসান কবির জোসেফ। হাসান কবির জোসেফ, আপনার কাছে আসতে চাচ্ছি, বিরতির আগে আপুর কাছ থেকে শুনছিলাম, এবার একটু আপনার শিক্ষা জীবন নিয়ে একটু শুনতে চাচ্ছি, আপনার পড়াশোনা বা আপনার কাজের জায়গাটা। আপনি চমৎকার ছবি আঁকেন, আপনার আগের বারের এক্সিবিশনের সময় আমাদের সুযোগ হয়েছিল আপনাকে ইন্টারভিউ করার। আমি এর আগে আসছিলাম এখানে, আমার এক্সিবিশন হয়েছিল 2023-এ, আমার প্রথম শো, ওই শো উপলক্ষে এখানে প্রথম সোলো। হ্যাঁ, প্রথম সোলো আর কি। তো আর শিক্ষা জীবন আসলে আমি এতটা একাডেমিশিয়ান না। চারুকলা কেন? চারুকলা কেন? চারুকলা বাড়ির মানুষকে বোঝানো এটা একটা বিশাল যুদ্ধ। হ্যাঁ, চারুকলা বিশাল যুদ্ধ, কিন্তু আমি হচ্ছে বোঝাতে পেরেছিলাম, মানে এক প্রকার মানে হচ্ছে ঘর ছাড়া একটা সিদ্ধান্ত টাইপের নিয়ে আর কি। যেমন আমি হচ্ছে বাবাকে বলছিলাম যে চারুকলা ছাড়া আমি পড়বো না, মানে তাহলে আমি পড়াশোনাই বাদ দিয়ে দিব, এরকম একটা অবস্থা আর কি। তো আমার বাবা কথা শুনতেন আমার, তো ভাবলো যে যাক একদম পড়াশোনা পড়াশোনা না করাচ্ছে, যাক সমস্যা নেই, ওর ইচ্ছা মতোই যাক, পড়ুক। কিন্তু আঁকিবুকি কি ছোটবেলা থেকে? একদমই মানে আমাদের সমাজের এমন অবস্থা যে আমি আমার বড় বোনের কাছ থেকে হচ্ছে আঁকাআঁকি প্রথমে শিখি আর কি। আপু কি ফাইন আর্টস স্টুডেন্ট? না, প্যাশনেট পেইন্টার। হ্যাঁ, সে হচ্ছে আঁকতো ছোটবেলা, এখন আর আঁকে না। আচ্ছা, সে পরবর্তীতে হচ্ছে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে। এটাই হয়, স্বপ্নগুলো এভাবে গলাটিকে হত্যা করে ফেলা। মানে আমার বোন বেশি ভালো আঁকতো আমার থেকে আসলে ছোটবেলায়, ওই স্বপ্নের একটা বুনন আপনার মধ্যে আছে। হ্যাঁ, তারপরে ওর থেকে আমি দেখতাম, শিখতাম, তো আমার মধ্যে ওই প্যাশনটা হচ্ছে টিকে গেছে। আর ও হয়তোবা হচ্ছে রেগুলার যেই ধারা, যে বললাম ইকোনমির কঠিন বিষয়গুলো নিয়ে আত্মস্থ করে নিয়েছেন। এই জায়গাটায় প্রশ্ন যে আমাদের সমাজে এখনো যখন বলা হয় আপনার ছেলে কি করে, ছবি আঁকে, আর কি করে? প্রশ্ন হচ্ছে আর কি করে। এই যে আর কি করের মানসিকতাটা আমাদের কবে যাবে বলে মনে হয়? না, কারণ ছবি আঁকে বললে তো বোঝা যায় না যে আসলে টাকা ইনকাম করে কিনা, মানে উপার্জনটা দিয়ে হচ্ছে বিবেচনা করে। এই যে আমরা পুঁজিবাদী সমাজের এরকম দাসে পরিণত হচ্ছি, উপার্জনটা তো জরুরি আছে, ওটা ইম্পর্টেন্ট, নিশ্চয়ই জরুরি। দুজন ফাইন আর্টসের মানুষের কথা বলছে দিন শেষে, একজন সিরামিক্সে আর একজন আপনার কি ছিল চারুকলা, আমার পেইন্টিং ছিল। একজন পেইন্টিং আর একজন সিরামিক্সের মানুষ বলছে উপার্জনটা জরুরি। অবশ্যই, নইলে খাবেন কি? বাংলাদেশে আসলে শিল্প বা যারাই ক্রিয়েটিভ অঙ্গনে আছেন, এই ধরনের কাজ নিয়ে আসলে সামনে আগানোটা একটু মুশকিলের, এটা হয়তো আমরা সবাই কম বেশি বুঝি। সেটা বুঝেও, সেটা জেনেও এই সাহসটা যে করেছেন আপনারা, তরুণ যারা আছে বা যারা এখন নিজেদেরকে চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চায় যে হ্যাঁ আমিও এটা নিয়ে পড়াশোনা করব, বা এরকম ধরেন আপনাদের মতনই পরিবারের অ্যাগেনস্টে গিয়ে হলেও আমি আমাকে একজন চিত্রশিল্পী হিসেবে অথবা নৃত্যশিল্পী হিসেবে দেখতে চাই, তাদের জন্য বলতে পারেন? সাজেশন হচ্ছে যে ওই তো লেগে থাকা যেটা, আর মানে ওইরকম হচ্ছে একঘেয়ে একটা ইয়ে থাকতে হবে যে আমি এটাই করব, এটাই করতে হবে, হ্যাঁ এটাই করতে হবে, যাই আসুক, প্রয়োজন হলে ঘর ছেড়ে দেব। যদি ওই মাত্রায় কেউ প্যাশনেট হয় শুধু তখনই এই কাজ করা উচিত, তখনই এই কাজটা করা উচিত আসলে। তাই আর নয়তো এতটা মানে টিকে থাকে না, তো পরে তো চলে যায়। চারুকলা তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা অন্য বিভিন্ন জবে চলে যায়, শুধু ছবি আঁকার মধ্যে খুবই কম মানুষ থাকে। তারাই থাকতে পারে যাদের দেখা গেলো ফ্যামিলি সাপোর্ট আছে কিংবা কিছু, আর তারপর যখন নিজে একটু তৈরি হয়ে নেয় অলরেডি, তখন হচ্ছে ছবি বিক্রি করতে পারে কিংবা অন্যান্য
তখন সমস্যা নেই। সেখানে গিয়েও আসলে কখনো কখনো কি হতাশা দেখা দেয় না যে আমার এখানে এই কান্ট্রিতে প্রবলেম হচ্ছে আপনার মানুষ তো খেতেই পারে না, ছবি কেন কিনবে? এক্স্যাক্টলি। মানে আপনাদের কাছ থেকে আমার কাছে সবচেয়ে বড় টেক হোম বা অনুপ্রেরণা হচ্ছে আপনাদের বোঝাপড়াটা। দুজন চমৎকার বন্ধু যে জীবনসঙ্গী হলে কি চমৎকার হতে পারে তা আপনাদের বোঝাপড়ায় বোঝা যায়। এবং দুজন মানুষ শিল্পে বাঁচা মানুষ, খুব স্বাভাবিকভাবে শিল্পসত্তার যারা ধারণ করেন তারা কিছুটা উদার প্রকৃতির হন, কিন্তু তারা এত চমৎকারভাবে একজন একজনকে কমপ্লিমেন্ট করে, এটা একটা বিশাল প্রশংসার বিষয়। শুভকামনা আপনাদের জন্য। আপনার নতুন করে আবার শুরু করলেন বাংলাদেশে আপনাদের যাত্রা, এটার জন্য বেস্ট অফ লাক। এবং জোসেফ, অপেক্ষায় থাকলাম নেক্সট এক্সিবিশনে, নিশ্চয়ই তখন একবার আলাপের সুযোগ হবে আমাদের, নেক্সট পারফরমেন্সের অপেক্ষায় থাকলাম আমরা। দর্শক যাদের আজ দেখছিলেন, চমৎকার দুজন মানুষ, যতখানি হাসি খুশি ততখানি বাস্তববাদী, দুটো ডিসিপ্লিনের, দুটো জায়গায় নিজেদের পছন্দ খুঁজে পেয়েছেন, কিন্তু দিন শেষে মিলে যাওয়ার জায়গায় একটা, নিজের মতো করে বাঁচতে পারা, নিজের মতো করে বাঁচতে চাওয়া, এই জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা। আমরা প্রত্যেকে যারা বিভিন্ন গন্তব্য বা লক্ষ্যে যে পৌঁছতে চাই, কজন এই বাস্তবতা মেনে নেই যে সে লক্ষ্যে পৌঁছাতে হলে আমার নানান রকম চড়াই উতরাই পার হতে হবে? কজন মানি এই বিষয়টি? কতজন স্বীকার করি যে হ্যাঁ আমি এটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত? নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করলে উত্তর মিলে, উত্তর পেলে মাথা খোলে। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। এবং সেই সাথে এটাও বলতে চাই যে কখনো কখনো একটু স্রোতের বিপরীতে চলতে হয়, এবং মনি, জোসেফ এদের মতন মানুষরা স্রোতের বিপরীতে চলে আমাদের জন্য সেই গল্পগুলো তুলে আনেন, আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আসেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভ সকাল। শুভ সকাল।